আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে দারুণ এক স্বাগতম। আজ আমরা এমন একজনের জীবনে গল্পের ডুব দেব যার নাম সাহিত্য আর সংস্কৃতির একেবারে সমার্থক, রবীন্দ্রনাথ ঠাকুর। তবে না, কোনো সাধারণ ইতিহাসে ক্লাস কিন্তু এটা নয়। আজ আমরা জানব দারুণ কিছু বৈপরীত্য আর শূন্য থেকে একেবারে শিখরে ওঠার এক অবিশ্বাস্য গল্প। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, প্রাতিষ্ঠানিক শিক্ষা অসম্পূর্ণ থাকা একজন মানুষ কিভাবে পুরো এশিয়ার মধ্যে প্রথম নোবেলজয়ী হতে পারেন? অদ্ভুত না ব্যাপারটা? প্রথাগত শিক্ষার গণ্ডি পেরিয়ে যিনি নিজে নিজে জ্ঞান খুঁজলেন, তিনি আবার বিশ্বমঞ্চে সবচেয়ে বড় সম্মানটা ছিনিয়ে আনলেন। এই অসাধ্য সাধনের পেছনের আসল রহস্যটা কি, সেটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। আজকের এই পর্বটাতে আমরা 4টা ছোট ছোট ভাগে ভাগ করেছি। 1. প্রারম্ভিক জীবন ও শিক্ষা। 2. একটা দারুণ গোপন ছদ্মনামের গল্প। 3. উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এবং 4 নম্বর হল বিশ্বব্যাপী স্বীকৃতি ও পুরস্কার। এই যে তার জন্ম থেকে মৃত্যু, অজস্র সাহিত্যকর্ম আর বৈশ্বিক পুরস্কার, পুরো ব্যাপারটার দিকে একটু তাকালেই বোঝা যায় তার জীবনটা যেন আস্ত একটা মহাকাব্য। মানে সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার হাতের ছোঁয়া পড়েনি। এই বিশাল কর্মযজ্ঞের প্রতিটি পৃষ্ঠাই আমরা আজকে খুব সহজে একদম গল্পের মতো করে জানব। তো চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক, প্রারম্ভিক জীবন ও শিক্ষা। 1861 সালে কলকাতার জোড়াসাঁকোয় জন্ম নেওয়া এই মানুষটির জীবনের সবচেয়ে বড় চমকটা কি জানেন? প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে তার সম্পর্ক। 4 দেয়ালের বদ্ধ স্কুলে তিনি একদমই টিকতে পারেননি। প্রকৃতিই ছিল তার কাছে আসল জ্ঞান অর্জনের জায়গা। মজার ব্যাপার হলো, তার ব্যারিস্টারি পড়াও কিন্তু মাঝপথেই থেমে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হল, এই প্রথাগত ডিগ্রি না থাকা মানুষটিকেই পরবর্তীতে কলকাতা, ঢাকা এবং খোদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করে। ভাবা যায়? এটা একেবারে অকাট্যভাবে প্রমাণ করে দেয় যে আসল মেধা আর প্রতিভা কোনো কাগজের সার্টিফিকেটের উপর নির্ভর করে না। এবারে আসছি আমাদের দ্বিতীয় পর্বে, গোপন ছদ্মনাম। ভানুসিংহ ঠাকুর নামটা শুনেছেন নিশ্চয়ই। এটা কিন্তু স্রেফ একটা নাম নয়, এটা ছিল তার আত্মপ্রকাশের একটা দারুণ কৌশল। একদম অল্প বয়সেই তিনি এই গোপন পরিচয়ের আড়ালে প্রাচীন বৈষ্ণব পদাবলীর ঢঙে দুর্দান্ত সব কবিতা লিখে ফেলেন। নিজের আসল পরিচয় সম্পূর্ণ লুকিয়ে রেখে ভিন্ন একটা নামের সাহিত্য জগতে এই যে পদার্পণ, এটা তার বহুমুখী প্রতিভার একটা চমৎকার উদাহরণ। মানে তার সৃজনশীলতা যে কতটা ছকভাঙা ছিল, এটা তারই একটা বড় প্রমাণ। এবার নজর দেয়া যাক তৃতীয় পর্বে, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তার সাহিত্যকর্মের বিশালতার কথা আসলে বলে শেষ করা যাবে না। কাব্যের জগতে গীতাঞ্জলি, সোনার তরী কিংবা চিত্রার মতো অমর সৃষ্টি যেমন আছে, ঠিক তেমনি চোখের বালি, গোড়া বা শেষের কবিতার মতো উপন্যাসে তিনি তৎকালীন সমাজের খুব জটিল সব মনস্তাত্ত্বিক দিক নিখুঁতভাবে তুলে ধরেছেন। আবার দেখুন ডাকঘর, রক্তকরবী আর বিসর্জনের মতো নাটকের কথা। সেখানে আবার সমাজের নানা অসঙ্গতিকে তিনি অত্যন্ত প্রখরভাবে আঘাত করেছেন। কবিতা, উপন্যাস থেকে নাটক, প্রতিটি শাখায় তার এই অনায়াস বিচরণ সত্যিই অবিশ্বাস্য। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, বিশ্বব্যাপী স্বীকৃতি ও পুরস্কার। 1913 সালটা খুব ভালো করে খেয়াল করুন। এটা শুধু একটা বছর নয়, পুরো এশিয়ার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। ঠিক ধরেছেন, এই 1913 সালেই তিনি সাহিত্যের নোবেল পুরস্কার জেতেন। আর এর মধ্য দিয়ে তিনি পুরো পশ্চিমা বিশ্বের কাছে আমাদের প্রাচ্যের সাহিত্যের গভীরতা একেবারে স্পষ্টভাবে প্রমাণ করে ছাড়েন। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হিসেবে তিনি একটা দীর্ঘদিনের ভৌগোলিক আর সাংস্কৃতিক অদৃশ্য দেয়াল যেন চিরতরে ভেঙে দিয়েছিলেন। বিশ্ববাসী সেবারে প্রথম গভীরভাবে উপলব্ধি করেছিল যে হ্যাঁ, ইউরোপের বাইরেও সৃজনশীলতার এক বিশাল জগৎ রয়েছে। 1861 সালে শুরু হওয়া এই বর্ণাঢ্য জীবন 1941 সালে শেষ হওয়ার আগে বিশ্বজয়ের এক অবিশ্বাস্য গল্প তৈরি করেছিল। ওই যে 1913 সালে নোবেল জয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা, এরপর 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1940 সালে অক্সফোর্ড থেকে পাওয়া ডি.লিট ডিগ্রি, এই পুরো টাইমলাইনটা আমাদের একটা জিনিসই খুব স্পষ্টভাবে দেখায়। আর তা হল নিজের অদম্য চেষ্টায় একজন মানুষ কিভাবে শূন্য থেকে পরম উৎকর্ষের শিখরে পৌঁছাতে পারেন।
পুরো আলোচনা শেষে একটা খুব গভীর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। আচ্ছা বলুন তো, প্রথাগত কাঠামোর শেকল যদি আমরা ভেঙে ফেলতে পারি, তাহলে মানুষের সৃজনশীলতা ঠিক কতদূর পর্যন্ত যেতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আমাদের ঠিক এই শিক্ষাই দেয় যে আত্মবিশ্বাস আর সৃষ্টির অদম্য আকাঙ্ক্ষা থাকলে যে কোনো সীমানাই আসলে পার হওয়া সম্ভব। এই অসীম সম্ভাবনার কথাটা মাথায় রেখেই আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করছি। আশা করি তার জীবনের এই অবিশ্বাস্য গল্প আমাদের ভেতরের অনন্ত সম্ভাবনাগুলোকে নতুন করে আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে। সবাই অনেক ভালো থাকবেন।